আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আহান আর আমি এক হসপিটালে কাজ করি। ও হ্যাঁ, চিনতে পেরেছি। তো আপনি কোথায় যাচ্ছিলেন? এই তো হসপিটালে। তাই নাকি? আমিও যাচ্ছি, চলেন আপনাকেও দিয়ে আসি। করব, যাবো। আহান তো বলেছে সহজে কাউকে বিশ্বাস না করতে। তো ইনি তো আমার পরিচিত মানুষই, তাকে তো বিশ্বাস করাই যায়। আর রিক্সাও তো পাচ্ছি না, আবারও যদি কোনো ছেলে আমার পিছু নেয়। এত কি ভাবছেন? না, কিছু না। তো আসুন, বাড়িতে আমি আপনাকে নিয়ে যাই। কথাটি বলে মেহেদি তার গাড়ির দরজা খুললে চারু বেশি কিছু না ভেবেই ঢুকে পড়ে গাড়ির ভেতরে। আহান ওর ফোনে দিশার অনেকগুলো মিসড কল দেখলে তাড়াতাড়ি করে দিশাকে কল দিয়ে বসে। আহান দিশা ফোন রিসিভ করলে, হ্যালো ভাবি, তুমি ফোন দিয়েছিলে? হ্যাঁ আহান, চারু তোমার হসপিটালে গিয়েছে তোমার খাবার দিয়ে আসতে। হোয়াট? ও কখন বের হয়েছে ভাবি? দাঁড়াও, আমি ড্রাইভার আঙ্কেলকে ফোন দিয়ে জিজ্ঞেস করছি। আসলে ভাইয়া, চারু তো গাড়ি নিয়ে যায়নি, আমি বলেছিলাম গাড়ি নিয়ে যেতে, কিন্তু মা। ভাবি তুমি কেন যেতে দিলে চারুকে এত রাতে? তো আবার গাড়ি ছাড়া বের হয়েছে মেয়েটা। আচ্ছা ভাবি, আমি ফোনটা রাখছি। কলটা কেটে দিয়ে আহান সাথে সাথে চারুকে কল দিয়ে বসে। চারুর ব্যাগে ওর ফোনটা ভাইব্রেট করলে চারু ওর ব্যাগ থেকে ফোনটা রিসিভ করতে নিলে ডাক্তার মেহেদি চারুর হাত থেকে ফোনটা নিয়ে সাথে সাথে গাড়ি বাইরে ছুঁড়ে ফেলে দেয়। চারু ফোনটা রিসিভ না করলে আহান আবারও কল দেয় চারুর নাম্বার, কিন্তু চারুর ফোনটা অফ পেলে। কি ব্যাপার, একটু আগেই তো ফোনটা বাজলো, এখন অফ দেখাচ্ছে কেন? আহান বেশি কিছু না ভেবে তাড়াতাড়ি করে বের হয়ে পড়ে হসপিটাল থেকে। গাড়িতে চারু বেশ অবাক হয়ে ডাক্তার মেহেদি ওর ফোনটা ফেলে দেয়াতে। আপনি আমার ফোনটা ফেলে দিলেন কেন? ডাক্তার মেহেদি চারুর বলা কথা শুনে জোরে জোরে শয়তানি হাসি দিতে থাকে। চারু বেশ ভয় পেয়ে যায় তার এমন শয়তানি হাসি দেখে। ড্রাইভার আঙ্কেল, গাড়ি থামান প্লিজ, নেমে যাব। তুমি বললেই কি সে থামিয়ে দিবে নাকি? ডাক্তার মেহেদির কথা শুনে ড্রাইভারটাও জোরে জোরে হাসতে থাকে। মেহেদি চারুর হাতটা শক্ত করে ধরলে, হাত ছাড়ুন বলছি, না হলে কিন্তু খারাপ হবে। চারুর বলা কথা শুনে মেহেদি জোরে হেসে ওঠে। ছাড়বো না, করবে শুনি। চারু মেহেদি বলা কথা শুনে সাথে সাথে কষিয়ে একটা থাপ্পড় মেরে বসে ওর গালে। তোর সাহস কি করে হয় আমার গালে থাপ্পড় মারার? কথাটি বলে মেহেদি চারুর গলা থেকে ওনাটা ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ে চারুর উপর অমানুষের মতো। চারু ওর হাতের নখ দিয়ে খামচি মেরে বসে মেহেদির মুখে। বেশি লাফাচ্ছিস তাই না? প্লিজ ভাইয়া, দয়া করে আমায় যেতে দিন, আল্লাহর দোহাই লাগে, আমার কোনো ক্ষতি করবেন না, আমাকে ছেড়ে দিন। তোকে ছেড়ে দিব? আগে তো নিজের চাহিদা মিটিয়ে নেই। চারু কোনো উপায় না দেখে জোরে জোরে চিৎকার করতে থাকে। তো ড্রাইভার খুব জোরে গান ছেড়ে বসলে চারুর কান্না কারো কান পর্যন্ত পৌঁছায় না। আরো জোরে চিৎকার দে, আরো জোরে চিৎকার দে, কেউ শুনবে না তোর চিৎকার। চারু মেহেদির হাত সরিয়ে দিতে নিলে মেহেদি চারুর উপর ঝাঁপিয়ে পড়ে। চারু চিৎকার দিয়ে কান্না করতে থাকে, কিন্তু মেহেদির কান পর্যন্ত পৌঁছায় না চারুর কান্না। একসময় চারু অজ্ঞান হয়ে গেলে মেহেদি চারুর উপর থেকে উঠে পড়ে। টরে গেল নাকি? ইউ জাস্ট শাট আপ। মরেনি, অজ্ঞান হয়েছে, কিন্তু একে বাঁচিয়ে রাখলেও আমাদের মরতে হবে। স্যার একটা কাজ করেন, রাস্তায় ফেলে দেই, ওইখানে অনেক গাড়ি চলাচল করে, কোনো না কোনো গাড়িতে চাপা পড়ে মরে যাবে। গুড আইডিয়া। তারপর মেহেদি গাড়ির দরজাটা খুলে ধাক্কা দিয়ে ফেলে দেয় চারুকে রাস্তায়, আর সাথে সাথে চলে যায় সেখান থেকে গাড়ি নিয়ে। আহান গাড়ি চালাতে থাকলে হঠাৎ দেখে রাস্তার মাঝখানে অনেক মানুষের ভিড়। উফ, এই রাস্তার মাঝখানে সবাই এমন জড়ো হয়ে আছে কেন? আহান রেগে মেগে গাড়ির হর্ন বাজাতে থাকে, তাও মানুষ না সরলে আহান গাড়ি থেকে নেমে গিয়ে, এই রাস্তার মধ্যে এত ভিড় জমিয়ে রেখেছেন কেন? রাস্তার একটা লোক বলে ওঠে একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আহান লোকটির কথা শুনে ভিড় কাটিয়ে সামনে গিয়ে দেখে চারু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মাটিতে। আহান সাথে সাথে চারুর কাছে গিয়ে দেখে চারুর কপালের সাইডটা অনেকটা কেটে গেছে, আর ওর শরীরের ওড়নাটাও নেই। আহান সাথে সাথে ওর পরে থাকা অ্যাফ্রনটা খুলে চারুকে পরিয়ে দিয়ে চারুকে শক্ত করে জড়িয়ে নেয় নিজের বুকের সাথে। চারু, চারু চোখ খোলো চারু। কথা বলো তোমার আহানের সাথে। কান্না করতে করতে ভেঙে পড়ে আহান। আহান খেয়াল করে চারু হালকা চোখ খুলে ওর দিকে তাকানোর চেষ্টা করছে। আহান খুশিতে চারুর কপালে, চোখে, গালে অজস্র চুমু দিতে থাকে। হ্যাঁ চারু, আহান, তোমার আহান। আহান, আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, আমাকে নিয়ে চলুন এখান থেকে। হ্যাঁ হ্যাঁ চারু, আমি 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 এক্ষুনি তোমাকে হসপিটাল নিয়ে যাচ্ছি। না আহান, আমার বাসায় নিয়ে চলুন। আহান চারুকে কোলে তুলে নিয়ে তাড়াতাড়ি গাড়ি দিয়ে বসিয়ে খুব স্পিডে গাড়ি চালাতে থাকে। বাসায় এসে পৌঁছালে আহান কলিং বেল বাজালে দিশা দরজাটা খুলে দেয়। ভাইয়া আপনি? আহান দিশার কথার উত্তর না দিয়ে গাড়ি থেকে চারুকে কোলে তুলে নিয়ে ঢুকে পড়ে বাসার ভেতরে। চারুকে এমন অবস্থায় দেখে দিশা তো পুরো শকড। ভাইয়া চারুর কি হয়েছে? ভাবি উত্তর দেওয়ার সময় নেই এখন। কথাটি বলে আহান চারুকে তাড়াতাড়ি করে ওর রুমে নিয়ে যায়।
দিশাও আহানের পেছনে পেছনে ছুটে চলে চারুর রুমের দিকে। আহান চারুকে বিছানায় শুয়ে দিয়ে নিজের হাতের চারুর কপালের কেটে যাওয়া স্থানটা ব্যান্ডেজ করে দেয়। চারুর হাতটা শক্ত করে ধরে। এইগুলো কিভাবে হলো চারু? চারু আহানকে শক্ত করে ধরে জোরে জোরে কান্না করতে থাকে। প্লিজ চারু, কিছু তো বলো। চারু কান্না করতে করতে সবকিছু খুলে বলে আহানের কাছে। আহানের মাথা গরম হয়ে পড়ে চারুর মুখের কথা শুনে। ভাবি তুমি চারুকে সামলাও, আমি আসছি। কথাটি বলে আহান চারুর রুম থেকে বের হয়ে পড়ে। চারুর রুম থেকে আহানকে বের হতে দেখে, কিরে আহান, তুই বাসায় কবে আসলি? আজ তোমার ভুলের কারণে চারুর অবস্থা দেখলে হয়তো তুমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না মা। কথাটি বলে আহান চলে যায় সেখান থেকে। আহান কি বলে গেল মায়া? আমি তো কিছুই বুঝলাম না। চল চারু রুমে গিয়ে দেখে আসি কি হয়েছে। তারপর মায়া আর সাবিনা চারুর রুমে গিয়ে দেখে চারু বিছানায় শুয়ে আছে আর ওর কপালে ব্যান্ডেজ করা। দিশা, চারুর এই অবস্থা কিভাবে হলো? দিশা সাবিনাকে এক সাইডে নিয়ে গিয়ে সব ঘটনা খুলে বলে। শয়তানের বিচার হয়েছে। চুপ করেন। আপনার নাম মায়া, কিন্তু আপনার মধ্যে মায়া দরদ তো দূরে থাক, মনুষ্যত্ব বুটটাও দেখছি না। আমাকে শুনিয়ে কি হবে? ওর সাথে লেগে থাকা দাগটা কি মুছে ফেলতে পারবে? সারা জীবন সবাই ওকে ধর্ষিতা বলে ডাকবে, আর এই মেয়েকে কোনো ছেলে বিয়েও করবে না। মায়ার বলা কথা শুনে চারু রুম থেকে বের হয়ে পড়ে। চারু এইভাবে বের হয়ে পড়ায় দিশাও ওর পেছনে পেছনে চলে যায়। চারু দিশার রুমে ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। এই মেয়েটা এভাবে দরজা লাগিয়ে দিল কেন? উল্টাপাল্টা না আবার কিছু করে বসে। ভাইয়া পারবে চারুকে থামাতে? দিশা আহানকে কল দিলে আহান ফোনটা রিসিভ করলে। ভাইয়া তাড়াতাড়ি করে বাসায় আসুন। মায়া খালা চারুকে কথা শুনিয়ে দিয়েছে অনেক, আর চারু রুমের দরজা আটকে দিয়েছে আর অনেক ভয় করছে। আহান দিশার বলা কথা শুনে তাড়াতাড়ি করে গাড়ি ঘুরিয়ে খুব স্পিডে গাড়ি চালিয়ে চলে আসে বাসায়। ভাবি চারু কোথায়? ভাইয়া রুমের দরজা লাগিয়ে আছে, খুলছেই না। আহান কোনো উপায় না পেয়ে বাসা থেকে বের হয়ে পাইপ দিয়ে বেলকনিতে উঠে রুমের মধ্যে প্রবেশ করে। সামনে তাকিয়ে দেখে চারু ফ্যানে ওড়না পেঁচানোর চেষ্টা করছে। আহান সাথে সাথে চারুর কাছে গিয়ে, কি করছো কি পাগলের মতো? আহান চারুর কথা শুনে ওকে থাপ্পড় মারতে নিলে নিজের হাত থামিয়ে দিয়ে শক্ত করে চারুকে জড়িয়ে ধরে আর বলে, তোমার সাহস কি করে হয় নিজের জীবনকে শেষ করার? হ্যাঁ, এখন আপনি আমাকে ছেড়ে যাবেন তাই না? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছায়া হয়ে তোমার পাশে থাকবো। তুমি কি করে ভাবলে তোমার আহান তোমাকে ছেড়ে দেবে বলো তো? কাকিমা একটা ধর্ষিতা মেয়েকে কখনোই নিজের ছেলের বউ হিসেবে মেনে নেবে না আহান। কেউ মেনে নেই বা না নিক, আহান থেকে চারুকে কেউ আলাদা করতে পারবে না। তারপর আহান চারুকে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে, এখন তুমি একটু ঘুমাও। চারু আহানের কথা শুনে আহানকে শক্ত করে জড়িয়ে ধরে। আহান চারুর মাথায় হাত বুলিয়ে দিলে কয়েক মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ে চারু। তারপর আহান রুমের দরজাটা খুলে দিলে। ভাইয়া আপনি রুমের মধ্যে কিভাবে আসলেন? ভাবি তুমি একটু চারুর পাশে গিয়ে বসো, আমি আসছি। কথাটি বলে আহান সোজা চলে যায় মিসেস সাবিনার রুমে। মায়া খালা, আপনার সাহস কি করে হয় চারুকে এইসব কথা বলার? দেখেছো আপু, তোমার ছেলে আমার ওপর চিল্লিয়ে কথা বলছে। মা তো ভুল কিছু বলেনি আহান, ধর্ষিতাকে ধর্ষিতা বলতে দোষ কি? আহান রেগে মেগে রিয়ার চুল টেনে ধরে কষিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় রিয়ার গালে। আমার চারুকে নিয়ে আবার এইসব কথা বললে তো জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। আহানের বলা কথা শুনে মায়া, রিয়া আর সাবিনা শকড। আহান, তুই চারুকে ভালো? আহান ওর মার কথার কোনো জবাব না দিয়ে তার হাতটা ধরে তাকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। চারুর সামনে নিজের মাকে দাঁড় করিয়ে বলে, মা একবার তাকাও চারুর দিকে, কখনো ক্ষমা করতে পারবে নিজেকে? তোমার ভুলের কারণে চারুর আজ এই অবস্থা। তোমার মেয়ে হলে কি পারতে মা এত রাতে ওকে একা ছেড়ে দিতে? আজ যদি ও গাড়িটার সাথে করে নিয়ে যেত, আজ হয়তো নামের সাথে ওই বাজে শব্দটা যোগ হতো না। মিসেস সাবিনা আহানের বলা কথা শুনে ঘুমন্ত চারুর দিকে তাকালে তার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। সাবিনার সাথে সাথে চারুর কাছে গিয়ে ওর হাত নিজের হাতে রেখে, আমাকে মাফ করে দে মা, আমার কারণেই তোকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। হঠাৎ চারুর ঘুম ভেঙে গেল। কাকিমা, সাবিনার সাথে সাথে জড়িয়ে ধরে চারুকে। আমাকে তুই ক্ষমা করে দে মা, আমি অনেক খারাপ আচরণ করেছি তোর সাথে। আজ আমার কারণে তোর উপর এই ঝড় বয়ে গেছে। না কাকিমা প্লিজ, আপনি বড় হয়ে আমার কাছে ক্ষমা চাইবেন না। তাছাড়া আমার ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। সত্যি তুই আমায় ক্ষমা করে দিয়েছিস মা? চারু ক্ষমা করতে পারলেও আমি কখনো ভুলতে পারবো না মা, যে আজ তোমার ভুলের কারণেই। কথাটি বলে একটা দীর্ঘশ্বাস ফেলে আহান। হঠাৎ আহানের ফোনটা বেজে উঠলে আহান বেলকনিতে গিয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো, কিছু খবর পেয়েছো মেহেদি আর ওই ড্রাইভারটার? ফোনের অপর পাশের লোকটি, জি স্যার, আপনার ধারণাই ঠিক ছিল।
দেশ থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিল, কিন্তু সময় মতো ধরে ফেলেছি শয়তানগুলোকে। এখন আপনি এসে দেখেন কি করবেন। গুড। ওদের আমি পুলিশে দেওয়ার মতো ভুল করব না, ওদের আমি নিজ হাতে উচিত শিক্ষা দেবো। আচ্ছা তাহলে আমি আসছি। কথাটি বলার সময় ফোনটি কেটে দেয় আহান। বেলকনি থেকে রুমের মধ্যে এসে চারু মিসেস সাবিনার কোলে মাথা রেখে কান্না করতে থাকে। আহান চারুর এক হাত ধরে, ওরও চারু। চারু বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে আহানের দিকে। অবাক হয়ে না তাকিয়ে চলো আমার সাথে। ভাইয়া কোথায় নিয়ে যাচ্ছেন চারুকে? ভাবি এখন বলার সময় নেই, বাসায় এসে সব কিছু বলবো। না, আমি কোথাও যাব না। আহান বেশি কিছু না ভেবে চারুকে কোলে তুলে নিয়েই বাসা থেকে বের হয়ে পড়ে। গাড়িতে চারুকে বসিয়ে খুব স্পিডে গাড়ি চালাতে থাকে আহান ফার্ম হাউসে। হোয়াট দ্য হেল, কেন আমাকে বেঁধে রাখা হয়েছে? স্যার আসলে বুঝতে পারবি তোকে কেন বেঁধে রেখেছি। কিছুক্ষণের মধ্যে ওরা ফার্ম হাউসে এসে পৌঁছালে আহান গাড়ি থেকে নামে। গাড়ি থেকে নামো চারু। আমি বাসায় যাব। কেন নিয়ে এসেছেন আমাকে এখানে? আহান চারুর কথা শুনে কিছু না বলেই চারুর এক হাত টেনে বের করে আনে গাড়ি থেকে। ফার্ম হাউসের ভেতরে ঢুকে চারু ডক্টর মেহেদি আর ড্রাইভারকে দেখে ভয়ে কাঁপতে থাকে। কি হলো চারু, ভয় পাচ্ছ কেন? আমি চাই তুমি নিজ হাতে শাস্তি দাও ওদেরকে। মেহেদি আর ড্রাইভারটা বেশ অবাক হয় চারুকে দেখে। তুমি বেঁচে আছো? চারু মেহেদির বলা কথা শুনে রেগে মেগে ওর সামনে গিয়ে নিজের পায়ের জুতো খুলে অনবরত মারতে থাকে মেহেদির গালে। হ্যাঁ, বেঁচে আছি। তোর মতো শয়তানকে শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। প্লিজ আমাকে ছেড়ে দাও। সত্যি তখন আমার মাথা ঠিক ছিল না, এই তোমাকে অমানুষের মতো মারার জন্য রাস্তায় ফেলে দিই। তুই যদি আমাকে মেরেও ফেলতি তাও এতটা কষ্ট হতো না আমার, কিন্তু আজ তোর জন্য সারা জীবন আমাকে সবাই ধর্ষিতা বলে ডাকবে। কথাটি বলে চারু মেহেদিকে মারতে যাবে এর আগেই, ম্যাম আপনি ধর্ষিতা না। ড্রাইভারের বলা কথা শুনে চারু আর আহান দুজনেই শকড। মানে হলো তোমার সাথে তেমন কিছুই হয়নি। তোমার সাথে কিছু করার আগে তুমি ভয়ে বেহুশ হয়ে পড়ো। তুমি অজ্ঞান হওয়ার পর কিছুই করি না আমি, বেশ ভয় পেয়ে যাই বরং, তাই বেশি কিছু না ভেবে গাড়ি থেকে ফেলে দিই তোমাকে। মানে তখন গাড়িতে আমার সাথে কিছুই হয়নি? হ্যাঁ ম্যাম, কিছুই হয়নি আপনার সাথে, আর আপনি বেঁচে আছেন। প্লিজ আমাদের এখন ছেড়ে দেন, আমরা কখনো আর এমন ভুল করব না। তোদের ছেড়ে দেবো এই কথা ভাবলি কি করে? তারপর আহান মেহেদি আর ড্রাইভারকে মারতে থাকে নিজের শরীরের সব শক্তি দিয়ে। তাদের অবস্থা বেশ খারাপ হয়ে গেলে চারু আহানকে থামানোর চেষ্টা করে, কিন্তু আহান চারুর কথায় কান না দিয়ে মারতে থাকে দুজনকেই। আহান, আমার কসম লাগে আপনি যদি আর একবার ওদের উপর হাত ওঠান। চারুর কথা শুনে আহান চারুর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তুমি ওদের মারতে চেয়েছো? আহান, ডক্টরের দায়িত্ব মানুষের জীবন বাঁচানো, কারো জীবন নেয়া না। আর আমি চাই না আপনার হাতে কেউ খুন হোক, আর এদের উচিত শিক্ষা পুলিশ দেবে। হ্যাঁ স্যার, ম্যাম ঠিক বলেছে, এদের পুলিশের হাতে দেওয়াই ঠিক হবে। আহান চারুর কথা শুনে নিজের ফোনটা নিয়ে কাউকে কল দেয়। আধ ঘন্টার মধ্যে দুজন পুলিশ আসলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার মেহেদি। কথাটি বলার সাথে সাথে পুলিশ মেহেদি আর ড্রাইভারকে হ্যান্ডকাপ পরিয়ে দিলে। আমাকে ছাড়ুন বলছি, আমি তো কিছুই করিনি। আই সেড লিভ মাই হ্যান্ড। চারু মেহেদির কথা শুনে সাথে সাথে একটা জোরে থাপ্পড় মেরে বসল। চারুর হাতের থাপ্পড় খেয়ে মেহেদি খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে চারুর দিকে। চারু সেদিকে তোয়াক্কা না করে মেহেদির মুখে থুতু ফেলে দিয়ে, তোরা জানিস আমাদের সমাজের এক প্রকার গার্বেজ, তোদের কারণেই আমাদের সমাজটা দূষিত হয়ে আছে। তোদের কারণেই মেয়েরা এখনো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, রাস্তায় বের হতে গেলেই ভয় থাকে। তোদের মতো মানুষের কারণে মন তো চাচ্ছে তোকে ডুবন্ত তেলের মধ্যে চুবিয়ে চুবিয়ে মারি, কিন্তু তোর মতো আবর্জনাকে মেরে নিজের হাতকে নোংরা করতে চাই না। প্লিজ ইন্সপেক্টর, নিয়ে জানি শয়তানটাকে আমার চোখের সামনে থেকে। পুলিশ মেহেদি আর ড্রাইভারকে নিয়ে গেলে চারু আহানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এখন কান্না করছো কেন? এখন তো সব ঠিক হয়ে গেছে। আপনি ওই সময়টাতে আমার পাশে না থাকলে আজ হয়তো আমি বেঁচে থাকতাম না আহান, আর এই সত্যিটাও কখনো জানা হতো না যে তখন আমার সাথে কিছুই হয়নি। দাঁড়াও, বাসায় কল দিয়ে জানিয়ে দিই বিষয়টা। আহান দিশাকে কল দিয়ে সমস্ত বিষয় খুলে বললে দিশা সাথে সাথে মিসেস সাবিনাকে জানিয়ে দেয় বিষয়টা। আমি গিয়ে রিয়া আর মায়াকে বলে আসি এই ব্যাপারটা মায়ের রুমে গিয়ে। দেখলে মা, আহান আমাকে কতটা অপমান করলো, তাও তুমি থাকতে চাইছো এই বাসায়? থাকতে চাইছি, কারণ সেটা তুইও জানিস। খালামণি থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। হ্যাঁ, ছোট কাল থেকেই বাবা মা আমার থেকে বেশি আপুকে আদর করত, কিন্তু বাবা মারা যাওয়ার সময় যখন আমার থেকে বেশি আপুকে তার সম্পত্তি, কিন্তু আপুর প্রতি ঘৃণাটা আমার হাজারো গুণ বেড়ে যায়।
আমার মনের মধ্যে। তখন ওই সিদ্ধান্ত নেই যে আমি যতটা কষ্ট পেয়েছি তার থেকেও দ্বিগুণ কষ্ট আমি আপুকে দিব, আর সেটা একমাত্র তুই করতে পারবি। আয়হানকে বিয়ে করে এই বাসার বউ হয়ে নিবি মা আমার প্রতিশোধ? হ্যাঁ মা, নিব। এই বাসার বউ হলে ওই সাবিনা ডাইনিকে এমন উচিত শিক্ষা দিব, কিন্তু সেইটা হয়তো আর পসিবল না মা, কারণ আহান ওই চাকরানিকে ভালোবাসে। টেনশন নিস না রিয়া, আয়ান একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করতে রাজি হলেও ওই সাবিনা ডাইনি রাজি হবে না কখনো। হঠাৎ কেউ জোরে জোরে তালি বাজিয়ে মায়ার রুমে প্রবেশ করে, আর সেই ব্যক্তিটা আর কেউ নয়, স্বয়ং মিসেস সাবিনা খান। মায়া আর রিয়া বেশ ভয় পেয়ে যায় মিসেস সাবিনাকে দেখে। আপু তুমি? আপু কেন বলছিস? এতক্ষণ তো দুইজন মা মেয়ে আমাকে ডাইনি বলে ডাকছিলি। আপু তুমি নিশ্চয়ই ভুল কিছু শুনেছ। মিসেস সাবিনার সাথে সাথে মায়ার গালে একটা থাপ্পড় মেরে বসে। ভুল কিছু না, সঠিক কথাই শুনেছি আমি। জানিস চারুর সাথে যে তখন কিছুই হয়নি সেইটা বলতে আসছিলাম তোর রুমে, কিন্তু রুমের দরজার সামনে এসে জগন্না সত্যটা জানতে পারি। জানিস বাবা মারা যাওয়ার সময় তোকে কিছুই দিয়ে যায়নি তোর উপর রাগ করে, কারণ তুই দেশের বাইরে গিয়ে বাবাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস। এরপর বাবার আর কোনো খোঁজ খবর রাখিসনি, সে বেঁচে আছে কিনা মরে গেছে, তাই বাবা রাগ করে তোকে কিছুই দিয়ে যায়নি মারা যাওয়ার সময়। কিন্তু আমি যখন দেশে ফিরে আসলাম তখন তো উকিল আঙ্কেল বলল বাবা মারা যাওয়ার সময় 40% সম্পত্তি আমার নামে লিখে গেছে। ওইটা আমি বলতে বলেছিলাম তাকে। জানিস আমি চাইলে তোকে অর্ধেক সম্পত্তি দিয়ে দিতে পারতাম, কিন্তু বাবাকে যে কষ্টটা দিয়েছিস তাই। কিন্তু আজ মনে হচ্ছে বাবা যা করেছিলেন তা ঠিকই করেছেন। তুই কারোরই ভালোবাসা পাওয়ার যোগ্য না। কাল সকাল সকাল দুইজন মা মেয়ে বের হয়ে যাবি এই বাসা থেকে, তোদের চেহারাটাও আমি দেখতে চাই না। কথাটি বলে মিসেস সাবিনা বের হয়ে পড়ে মায়ের রুম থেকে। চারু আর আহান বাসায় এসে পৌঁছালে দিশা শক্ত করে চারুকে জড়িয়ে ধরে। উফ, আমি যে কত খুশি তোমার জন্য, আমি বলে বোঝাতে পারবো না চারু। হঠাৎ মিসেস সাবিনা আসলে আহান মিসেস সাবিনাকে দেখে সাথে সাথে চলে যায় সেখান থেকে। মিসেস সাবিনা আহানের এইভাবে চলে যাওয়া দেখে মন খারাপ করলে। কাকিমা আপনি মন খারাপ করবেন না, আমি আহানকে বুঝিয়ে বলবো। ও রাগ করাটা জায়েজ রে মা, ওই মেহেদির সাথে সাথে আমিও কম দোষী নয়। কথাটি বলার সাথে সাথেই আহান কান্না করতে করতে চলে যায় মিসেস সাবিনা। আহানকে আমার বোঝাতে হবে। চারু আহানের সাথে কথা বলার জন্য ওর রুমে গিয়ে ওকে খুঁজলে, রুমে আহানকে না পেলে। জানি কোথায় আছেন। তারপর চারু সোজা চলে যায় ছাদে। ছাদে গিয়ে দেখে আহান ছাদের রেলিংয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। চারু দৌড় দিয়ে আহানকে পেছন থেকে জড়িয়ে ধরে। আমি আহান, আজ আমি অনেক খুশি। মন তো যাচ্ছে লুঙ্গি ডান্স দিই, চলেন আজ আপনাকে সাথে নিয়ে লুঙ্গি ডান্স দিই। লাইক সিরিয়াসলি চারু, তোমার এই মুহূর্তে ডান্স করতে ইচ্ছে করছে, তাও লুঙ্গি ডান্স? আমার তখন লুঙ্গি ডান্স, পাগলু ডান্স, এমনকি ডিস্কো ডান্সও করতে ইচ্ছে করছে, কারণ আজ আমি অনেক খুশি। তোমার মতো অদ্ভুত মেয়ে জগতেও দেখিনি চারু। চারু আহানের পাশে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকে পলকহীন ভাবে। কি হলো, আমার এফএম রেডিও হঠাৎ চুপ হয়ে রইলে কেন? আহান, কি? মানুষের জীবন বড়ই অদ্ভুত, তাই না? আল্লাহ চাইলে সেকেন্ডেই মানুষের সবকিছু বদলে দিতে পারে। কিছুক্ষণ আগে আমি আত্মহত্যা করতে নিয়েছিলাম, কিন্তু এখন সবকিছু আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। আহান চারুর কথা শুনে ওর হাতে জোরে একটা চিমটি কেটে বসলে। এখন তো বিশ্বাস গেল এটা স্বপ্ন না? তাই বলে এত জোরে চিমটি মারে বসবেন আমাকে? আহান প্লিজ, কাকিমার উপর আর রাগ করে থাকবেন না, সে তো জানতো না যে এমন কিছু হয়ে যাবে। আহান চারুর কথা শুনে জোরে জোরে হাসতে থাকে। আহান চারুকে কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে পানির কয়েকটা ফোঁটা আহানের মুখে এসে পড়ে। আহান আকাশের দিকে তাকিয়ে, উফ, বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি করে বাসার ভিতরে চলো। কথাটি বলে আহান চারুর হাত ধরে ছাদ থেকে নামতে নেবে। আমি মোটেও নামছি না নিচে। তুমি কি পাগল হয়ে গেছো চারু? এই রাতে বৃষ্টিতে ভিজলে তোমার ঠান্ডা লেগে যাবে। আগে জানলে আমি কখনোই ডক্টরের সাথে প্রেম করতাম না। আপনি কত বোরিং। হঠাৎ বৃষ্টি আরো জোরে জোরে পড়তে লাগলো খোলা আকাশ থেকে, আর সেই বৃষ্টিতে আহান আর চারু ভিজে একাকার। বৃষ্টিতে চারুর চুলগুলো কপালের সামনে এসে পড়লে আহান চারুর কাছে গিয়ে চারুর ভেজা চুলগুলো ওর কানের পেছনে গুজে দিলে। আহানের স্পর্শ পেয়ে চারুর শরীর যেন কেঁপে ওঠে। আহান চারুর হাত দুটো নিজের হাতে রেখে ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। চারু,
উইল ইউ ম্যারি মি? তোমাকে নিজের করে সারা জীবনটা তোমার সাথে বাড়ি দিতে চাই। তোমার এই হাতটা নিজের হাতে রেখে ছায়া হয়ে তোমার পাশে থাকতে চাই।